হচ্ছে ইনস্টল করা হয় নাই, আমি এক ভাইয়ের কাছ থেকে নিব, হয়তো 2-1 দিনের মধ্যে। কথা হয়েছিল, আমার একটা প্রবলেম হয়েছিল, নিতে চাইছিলাম ওই সফটওয়্যার ডাউনলোড করে দিতে চাইছিল, তারপর একটা প্রবলেম হয়ে গেছে, ভাইরাস। ভাইরাসে অ্যাটাক হয়েছে? হ্যাঁ, ভাইরাসে অ্যাটাক করেছে। আলট্রাভিয়ার চালু করে পরে সিকিউরিটি অ্যালার্ম, ফায়ার ওয়েল দিয়ে একটা চালু করছে। এটার জন্য হয়েছে কিনা, এটার জন্য হইতে পারে, আবার বললো আর কি এরকম সমস্যা। ফায়ার প্রোটেকশন অন করলে তো সমস্যা। আপনারই কত উইন্ডোজ কত? উইন্ডোজ 10। উইন্ডোজ 10 না? হ্যাঁ, 11 ছিল, পরে আমাদের অফিসিয়ালি ভাবে দেওয়া থাকে, অফিসিয়ালি উইন্ডোজ দেয়, তো আমরা হচ্ছে এমনিতে আমি নিয়ে আসার সময় উইন্ডোজ 11 দিচ্ছি, তো অফিসিয়ালি তো আবার 11 অ্যাপ্রুভ করে না। আপনি এখন কি অফিসের মানে পিসি ইউজ করতেছেন না পার্সোনাল পিসি ইউজ করতেছেন? এমনিতে অফিসিয়ালি পিসি ইউজ করি আমি মূলত। অফিসের পিসিতে ক্র্যাক সফটওয়্যার ইনস্টলের পারমিশন দিছে অফিস? এটাই তো সমস্যা, ক্র্যাক সফটওয়্যার তো ওটা হচ্ছে গা, মানে অফিসিয়ালি অ্যাক্সেস দেওয়া আছে, কিন্তু আমাদের নিজের টাকা দিয়ে কিনতে হয় আর কি। এটা হচ্ছে মানে কম্পিউটার আপনার টাকা দিয়ে কিনা? কম্পিউটার না, ল্যাপটপ। যাই হোক, মানে ল্যাপটপ আপনার টাকা দিয়ে কিনা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আমি এটা রিকমেন্ড করি না যে অফিসিয়াল কাজের মাঝখানে আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ করবেন। আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। বাট আমাদের কাছে যারা এটার জন্য লাইসেন্স চায় 2025, ঠিক আছে, তাদেরকে আমরা লাইসেন্স প্রোভাইড করি, যেটা 1-2 হাজার টাকা দিলে আমরা লাইসেন্স প্রোভাইড করি, যাতে সে সেফ থাকে। 1 ইয়ার লাইসেন্স ইনস্টল করলে একটা। দেখি, আমার এক বড় ভাই হচ্ছে কালকে বা 2-1 দিনের মধ্যে আসবে, আসলে আর কি তার কাছ থেকে নিবো। তার কাছে 22 আছে, 22 না ওকে, 23। আপনি যদি ইনস্টল করতে পারেন তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। বাট আপনাদের পিজিতে সফটওয়্যার ইনস্টল থাকতে হবে, নাহলে আমি যে জিনিসটা দেখাচ্ছি তো কিছুই বুঝবেন না। হয়তো বা 2-1 দিন ভালো লাগবে, তারপরে বিরক্ত লাগবে। ঠিক আছে, কারণ প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, রাইট। সুলতান সাহেব আপনি শুনতে পাচ্ছেন? সুলতান সাহেব, সুলতান সাহেব আপনি আছেন? হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমরা আমাদের কাজ শুরু করি আস্তে আস্তে। তো সুশান্ত ভাই, আপনি তো মনে হয় আমাদের রেকর্ডিং ক্লাসের অ্যাক্সেসও পাইছেন। ওগুলা হ্যাঁ দেখ- পাইছি। ওগুলা দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। ওকে, ওগুলা একটু সিরিয়াল অনুযায়ী আগাবেন। যারা অ্যাডমিশন দিবে তারা তো ওগুলা পেয়ে যাবে। আপনি অলরেডি পেয়ে গেছেন। তো ক্লাসে আমরা ফর্মালি মূলত আপনাদের কাজের আউটপুট গুলো দেখবো, সঠিক ট্র্যাকে আছে কিনা এই বিষয়গুলো দেখবো। আবার কিছু জিনিস আছে আমরা শেখাবো, যেগুলো রেকর্ডিং ক্লাসে দেখানো সম্ভব না, যেটা মানে স্টুডেন্টের কথার সাপেক্ষে বলতে হয়, কুইজ নির্ভর। বুঝছেন? তো হ্যাঁ। লাইভ ক্লাস খুবই ইম্পর্টেন্ট। আপনাদের অবশ্যই লাইভ ক্লাসে এসে আমাদেরকে ফিডব্যাক দিতে হবে, এন্ড আমাদের ইনস্ট্রাকশন যা থাকবে সেগুলো আপনাকে ফলো করতে হবে। তাহলে দেখবেন কোর্সটা একদমই পানির মতো সহজ মনে হবে। আচ্ছা, তো আমরা একটু পার্ট ডিজাইনে যাই আবারও। এই যে এইখানে ক্লিক করলে, এই যে হোমে ক্লিক করলে আমাদের এইখানে পার্ট ডিজাইন থাকে, অথবা এইখানে ক্লিক করলে আমাদের নিউ যেটা আছে, আমাদের এইখান থেকে পার্ট ডিজাইন ওপেন করা যায়। তখন ওপেন করলেন, করার পর আমরা পরিচিত হচ্ছিলাম যে এই জায়গাটাকে আমরা বলতেছিলাম ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি, এইখানে ছিল আমাদের ইউনিট, এখানে ছিল আমাদের রিবন, এখানে ছিল আমাদের কুইক অ্যাক্সেস ভিউ টুলবার। কুইক অ্যাক্সেস ভিউ টুলবার, এই টুলগুলো আসলে একবারে মুখস্থ করার মতো কিছু না। আপনি আস্তে আস্তে ইউজ করতে করতে প্রত্যেকটা টুলস দেখবেন একদম ইজি। কিন্তু একবারে প্রথম দিনে যখন আমরা বলি তখন একটু মাথাটা গরম হয়ে যায় যে কি বলতেছে বুঝতেছি না, বা ভুলে গেলাম আগেরটা কি বললো। এরকম হয়, সবারই হয়। আপনার ক্ষেত্রেও হওয়াটা অস্বাভাবিক না। যাই হোক, আমরা এইটা হচ্ছে ইন্টারফেসে আসার পর আমরা কি করি, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন, যে কোনো একটা রেফারেন্স প্লেনের সাপেক্ষে ডিজাইনটা স্টার্ট করি। মনে করেন আপনি একটা বিল্ডিং বানাবেন, সেই বিল্ডিংটা আসমান থেকে তো স্টার্ট হবে না, অবশ্যই মাটির নিচে গভীর করা হয়, গভীর করে দেন আস্তে আস্তে এটা উপরের দিকে ওঠে, তাই না? একটা বিল্ডিং নাকি আসমান থেকে ঝুলে আসে? বাসা বাড়ি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা বানানো শুরু করি কোথা থেকে?
গ্রাউন্ড ফ্লোর থেকে মানে নিচে থেকে মাটির নিচ নিচ থেকে। থেকে, তাই না? হ্যাঁ তো আমরা এরকম মনে করলাম নিচ থেকে একটা কিছু ড্র করবো। তো টপ প্লেন স্কেচ করলাম, এইখানে আমি একটা মনে করেন সিলিন্ডার রাখলাম। তো সিলিন্ডার রাখার পর আমাদের এইখানে ফিচার্সে যাব। এখানে অনেক টুলস আছে, জাস্ট একটু দেখাচ্ছি যে 3D মডেলটা কিভাবে হয়। এখান থেকে ড্র্যাগ করলে আস্তে আস্তে আমার 3D তৈরি হচ্ছে। তো কতটুকু হবে সেটা হচ্ছে কি আমার থিকনেস বা হাইট বা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এইখানে দিতে হয়। তো এক ক্লাসে সব পসিবল না, আমরা আস্তে আস্তে জানবো যে এখানে প্রত্যেকটার কাজ কি, এইখানে প্রত্যেকটার কাজ কি, এইখানে কি কাজ, এই তিন ফিচার্সের কাজ কি, প্রত্যেকটা জিনিস আমরা ডে বাই ডে জানবো। তো একটা থিওরি তৈরি করার জন্য আপনাকে আগে ইন্টারফেসে প্রবেশ করতে হচ্ছে, 2 নম্বর হচ্ছে আপনার স্কেচ করতে হচ্ছে কোনো একটা প্লেনে। সেই প্লেনে স্কেচ করার পর সেটার উপর 3D ফিচার্স অ্যাপ্লাই করা লাগতেছে। এই যে ফিচার্স এর মধ্যে যে কোনো টুলস 3D ফিচার্সকে অ্যাপ্লাই করে 3D তৈরি হচ্ছে। তো এই যাত্রাটা আহ, এইখানে যতটা সংক্ষেপে দেখালাম, বাস্তবে আপনার রিয়েল লাইফে অনেকটা কঠিন। কারণ এরকম সিম্পল জিনিসটা আপনার ফিউচারে লাগবে না, আপনার লাগবে একটু ক্রিটিক্যাল বা অ্যাডভান্স জিনিসগুলো। তো সেগুলো আস্তে আস্তে আমাদের জানতে হবে। তো এই যে যে একটা স্কেচ করলাম, একটা স্কেচের মধ্যে শুধুমাত্র একটা সার্কেল আঁকছি, আমাদের জিওমেট্রি বিভিন্ন শেপে থাকে, বিভিন্ন আকারে থাকে। তো সেই জিনিসটাকে আমাদের ড্র করার জন্য এইখানে কিছু টুলস আছে, সেই টুলগুলো দিয়ে আমরা এগুলোকে ড্র করব। তো প্রত্যেকটা ড্রয়িং টুল, এগুলোর নাম হচ্ছে ড্রয়িং টুল। তো আমাদের রেকর্ড ক্লাসের মধ্যে এগুলো আছে স্পষ্টভাবে আস্তে আস্তে সুন্দর করে বলা আছে। এই একটার মধ্যে 3টা জিনিস, একটা আছে লাইন, আর একটা আছে কি সেন্টার লাইন, দুটা দেখতে একই রকম কাজ ভিন্ন। এটা হচ্ছে সলিড লাইন, এটা হচ্ছে সেন্টার লাইন, আর একটা হচ্ছে মিড পয়েন্ট লাইন, মানে মাঝখান থেকে শুরু হয়, দুই দিকে এক্সটেন্ড হয়। তো কাজের ভেদে আমরা 3 ধরনের লাইনকে নিয়ে থাকি, ইউজ করে থাকি। তারপর আছে কি রেক্টেঙ্গল, কর্নার টাইপ রেক্টেঙ্গল, মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, নিচ থেকে শুরু করে উপর দিক পর্যন্ত, ওই তো দুই শেষে আমার রেক্টেঙ্গল তৈরি হচ্ছে। তারপর আছে এই রেক্টেঙ্গলের পরে এটাও রেক্টেঙ্গল, বাট এটা হচ্ছে সেন্টার টাইপ রেক্টেঙ্গল। সেন্টার থেকে শুরু হবে, আপনি যতটুকু টানবেন ততটুকু বড় হবে। এরপরে আছে কি 3 পয়েন্ট রেক্টেঙ্গল, 3টা পয়েন্ট থাকবে, 3টা কর্নার পয়েন্ট, যেমন এইটা, এইটা, এইটা। দেখেন আগের যে রেক্টেঙ্গলগুলো ড্র করতেছিলাম আর বর্তমান যে রেক্টেঙ্গলটা ড্র করতেছি, দুটো অনেক ভিন্ন। ভিন্ন কেন? কারণ এই লাইনটা অলওয়েজ ভার্টিক্যাল, এই লাইনটা অলওয়েজ ভার্টিক্যাল, এই লাইনটা অলওয়েজ হরাইজন্টাল। কিন্তু এই লাইনটা কিন্তু ভার্টিক্যালিও না, হরাইজন্টালও না, মানে একটু বাঁকা টাইপের আছে। তো রেক্টেঙ্গলটাই যদি আপনার বাঁকা প্রয়োজন হয়, তাহলে আপনি ডিরেক্ট এখান থেকে নিতে পারতেছেন। আর যদি আপনি এই জিনিসটা না জানেন, তাহলে কি করতে হবে আপনাকে? প্রথমে নর্মাল একটা রেক্টেঙ্গল আঁকতে হবে, তারপরে এইখানে একটা টুলস আছে, সেই টুলস দিয়ে রোটেট করতে হবে যে এইখানে এই বিন্দুর সাপেক্ষে কতটুকু বাঁকা হবে। মনে করলাম আমি 60 ডিগ্রি বাঁকা হবে, মাইনাস -30 ডিগ্রি বা -60 ডিগ্রি বাঁকা হবে। তো এই কাজটা প্রথমে রেক্টেঙ্গল ড্র করা, তারপরে রোটেট করা করা যায়। তবে আপনার যদি এটা জানা থাকে, আপনার যদি এটা জানা থাকে, তাহলে কি হবে? কাজটা দ্রুত হবে। আমরা কি ক্লিয়ার হচ্ছি? 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গল কাকে বলে? বুঝতে পারছি, বাট ওই যে ডিগ্রিটা যেভাবে করা হয় হ্যাঁ, এই জিনিসটা আবার একটু হ্যাঁ, বললে এই ভালো এই হয়। বিষয়টা আমরা একটু ডিগ্রিটা, পরে আসি, কারণ এগুলোও আমরা দেখাবো। ঠিক আছে? আচ্ছা আমরা ঠিক আছে। আমরা এসকেএস এর ড্রয়িং টুল নিয়ে কথা বলতেছি, তারপরে মডিফাই টুল নিয়ে কথা বলবো, দেন ডাইমেনশন নিয়ে কথা বলবো, বললে দেন আমাদের এসকেএস এর কাজ শেষ। তো ড্রয়িং টুল অনেক কাজ আছে, এটাই শেষ করতে করতে মনে করেন আজকে ক্লাস পার হয়ে যাবে। আমি একটু শর্ট করবো এই কারণে, এই যে আমাদের এই এই কথাবার্তাগুলা
রেকর্ডিং ক্লাসের মধ্যেও আছে। আপনি বাসায় বসে ঠান্ডা মাথায় বারবার ওই রেকর্ডিং গুলো শুনতে পারবেন। আর আপনাদেরকে যদি আমি যদি এক জিনিস নিয়ে 10 দিন করে থাকি, তাহলে আমাদের এত বড় সিলেবাস আমরা শেষ করতে পারবো না। তো আমি যেটা দেখাচ্ছি ওটাই রেকর্ডিং এ আছে, ওটাই আপনি ইজিলি বুঝতে পারবেন। তো তারপর আছে কি সেন্টার পয়েন্ট, এই যে 3 পয়েন্টটা যেরকম ড্র করছি এরকমই আঁকা যাবে, জাস্ট এরকম, জাস্ট মাঝখান থেকে এইদিকে, তারপরে এইদিকে। এটা কি হচ্ছে, সেন্টার থেকে তৈরি হচ্ছে, মানে সেন্টার মাঝখানে এই পাশে, মানে একটা ত্রিভুজের মতো। ত্রিভুজ যদি আপনি দেন তাহলে হচ্ছে, তার মানে এই রেক্টেঙ্গল আঁকাটা অনেক ইজি। বাট হঠাৎ করে যদি আপনার এরকম রেক্টেঙ্গল তৈরি মানে প্রয়োজন হয়, তখন এইটা ইউজ করাটা বেটার। কারণ এখানে একটা সেন্টার রিলেশনও রয়েছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, দুটো লাইনের মিড পয়েন্ট আছে এইটা। তার মানে ওভারঅল এই রেক্টেঙ্গলের মধ্যে সেন্টার কোথায় আছে এটা আপনি জানবেন। তারপর এইটা, এইটা হচ্ছে কি, যে আমাদের হইতে পারে এই দুটো লাইন সোজা, কিন্তু পরেরটা একটা বাঁকা, যেটা আমরা ছোটবেলা পড়ছি রম্বস, সামান্তরিক। ওই টাইপের জিওমেট্রি যদি আঁকার প্রয়োজন হয়, তাহলে আপনি এইভাবে আঁকতে পারবেন। ওকে, তো এখানে জাস্ট কয়েক প্রকার দেওয়া আছে, কিন্তু সবাই যে এতগুলো দিয়ে কাজ করে বিষয়টা এমন না। আমি এবার একটু আমাদের নর্মাল নিয়ম দেখি। নর্মাল নিয়ম হচ্ছে যে এই যে হচ্ছে আমার রেক্ট্যাঙ্গল, এই রেক্ট্যাঙ্গলের মধ্যে যদি আমি এই রিলেশনটাকে ডিলিট করে দিই, এই যে রিলেশন আছে এটা যদি ডিলিট করে দিই, তাহলে আপনি এই যে টান দিলে কিন্তু এরকম শেপ তৈরি হওয়া সম্ভব। কিন্তু এখানে হচ্ছে কি, একটু কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যাচ্ছে, এই জন্য এখানে একটা প্যারালাল রিলেশন দিতে হয়। এখানে আর এখানে প্যারালাল রিলেশন দিতে হয়। এখন আপনার মাথার মধ্যে ঘুরবে, কি ব্যাপার, কি করতেছেন, তাহলে এই রিলেশনটা কিভাবে আনতেছেন, এটা একটু বলে দিই যে রিলেশনটা কিভাবে আসতেছে। রিলেশনটা হচ্ছে, আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে যখন দুইটা লাইনকে সিলেক্ট করবেন, তখন কন্ট্রোল বাটন ছেড়ে দিলে দেখবেন এইখানে শর্টকাট দেখাচ্ছে, আর এইখানে ওইটা ডিটেলস আকারে দেখাচ্ছে। তো প্যারালাল কি জিনিস আশা করি আমরা সবাই জানি। তো প্যারালাল, ইকুয়াল, পারপেন্ডিকুলার, মানে একটা লাইনের লম্বলম্বি ভাবে পারপেন্ডিকুলার থাকা। অপোজিট আরেকটা। হ্যাঁ, কোলিনিয়ার কি, মানে একই লাইন বরাবর, দুটো একটা লাইন বরাবর আছে। ভার্টিক্যাল, হুম, হরাইজন্টাল, আমার মনে হয় এগুলো আপনাদেরকে কোনো কিছু শেখানোর কিছু নাই। ইকুয়াল কি জিনিস, সমান হওয়া। প্যারালাল কি জিনিস, জাস্ট সমান্তরালে থাকা আর কি। তো এইটা প্যারালাল রিলেশন দিলাম, এইটাকে প্যারালাল রিলেশন দিলাম, দেওয়ার পর এইবার যদি আপনি ড্র্যাগ করেন, তাহলে দেখবেন কোনো অসুবিধা নাই। এটা যেরকম কাজ করতেছে ঠিক সেম ভাবে কাজ করবে। আপনার, আমি একটু কথা বলি, জানতে পারি একটা বিষয়। জি জি জি। আমি আমি এটা যদি আমি এই যে মেজারমেন্ট নিয়ে করি, আমার এখানে সাইড পাশাপাশি এত আছে, ওখানে লম্বা এত আছে, তখন এটা আসবে না? এবং কত ডিগ্রি কোনটা যদি আমি ডিগ্রিতে বার করে নিই? মেজারমেন্ট তো আপনি অবশ্যই দিবেন, আগে ড্র করবেন। সলিড ওয়ার্কসের নিয়ম হচ্ছে আগে ড্রয়িং করা, তারপরে মেজারমেন্ট দেওয়া, হুম হুম হুম। বুঝছেন। অটোক্যাডে কি ডিগ্রি হয়, কর্নার। অটোক্যাডে মেজারমেন্ট দিয়ে দিয়ে ড্রয়িং করতে হয়। যেমন আপনি একটা লাইন ড্র করবেন, এদিক থেকে কতটুকু যাবেন, ঠিক আছে, সেটা লিখতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সলিডার্সের ক্ষেত্রে কি হয়, আপনি এরকম দিচ্ছেন কোনো সমস্যা নাই। এখন এটার দূরত্ব যদি হয় মনে করেন আছে কত, 2000 আছে, আপনার হবে হচ্ছে 200, লিখে দেন 200, তাহলে কি হয়ে হবে, গেছে। 200 হয়ে গেছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো মেজারমেন্ট তো আমরা দিবই অবশ্যই। যেমন এটার অ্যাঙ্গেল, এটার সাথে এটার অ্যাঙ্গেল সবসময় দিতে দিয়ে দিলাম। আমরা বলতেছি এটার লেন্থ কত, 200। আমরা বলতেছি এটার উইথ কত, 50। ওকে, তো যা যা দরকার আমরা দিতে পারবো। এখন কিভাবে মেজারমেন্ট দিতে হয় আমি কিন্তু এই ক্লাসে যাইনি এখনো, আমরা এখনো আগে শুধুমাত্র ড্রয়িং টুলের মতো। ওকে। তো তারপর আছে সার্কেল। সার্কেল দুই ধরনের, একটা হচ্ছে সেন্টার টাইপ, আর আছে পেরিমিটার টাইপ। সেন্টার টাইপ হচ্ছে কি,
যে সেন্টারে ক্লিক করার পর যত দূর যাবেন তত দূর হচ্ছে কি রেডিয়াস। সেন্টার থেকে পেরিমিটার পর্যন্ত কি রেডিয়াস, এই রেডিয়াসটা যদি আপনি ড্র্যাগ করেন তাহলে সার্কেল তৈরি হবে। আর একটা আছে, সেটা হচ্ছে পেরিমেট্রিক সার্কেল, যেটা হচ্ছে আপনার 3টা বিন্দু সাপেক্ষে হয়। এখন এই 3টা বিন্দু সাপেক্ষে দরকার কি, আমি যদি সিঙ্গা টাইপের পারি তাহলে আবার 3 বিন্দুর কি দরকার, একটা কনফিউশন আসতে পারে। এটা কখন হবে, মনে করেন আপনার কাছে এরকম একটা বৃত্ত আছে, সরি ত্রিভুজ আছে। তো সেই ক্ষেত্রে বলতেছে যে আপনি এখানে বৃত্ত আঁকবেন, যে সেই বৃত্তটা এই বাহুকেও টাচ করবে, এই বাহুকেও টাচ করবে, এই বাহুকেও টাচ করবে। তো এই অবস্থাতে আপনাকে কি হচ্ছে, সার্কেল আঁকতে হচ্ছে। সার্কেল আপনি যদি নর্মালি আঁকেন তাহলে দেখবেন এইটা টাচ করতে গেলে এইটা ভিতরে ঢুকে যাচ্ছে আর একটা পাচ্ছেই না। তো সেন্টার টাইপ মানে সার্কেল আঁকতে গেলে এই সমস্যাগুলো হয়। আমরা যদি পেরিমেট্রিক করি তাহলে এই লাইনে একটা ক্লিক করব, এই লাইনে একটা ক্লিক করব, আর এই লাইনে একটা ক্লিক করব, তাহলে দেখেন 3টা লাইনই টাচ করছে, মানে এটাকে আমরা বলি স্পর্শ। 3টা লাইনেই স্পর্শ করছে। আবার এমন হতে পারে যে আপনাকে বলতেছে ইনসাইডে 3টা লাইনে টাচ থাকবে, বাট আমাকে সার্কেল আঁকতে হবে। তাহলে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা দিলেন, তাহলে আপনার একটা কি সার্কেল হয়ে গেল। তো যারা মিড লেভেল ডিজাইনার তারা আবার এইটা নিয়ে বেশ তর্ক করে, এটা না জানলে কি আমি কাজ করতে পারি না? অবশ্যই পারেন। যদি আপনি এটা না জানেন তাহলে কাজ করা যাবে। কিভাবে? প্রথমে আপনি একটা সেন্টার টাইপ সার্কেল আঁকেন, আঁকার পর এই লাইনটাকে আর এই লাইনটাকে ট্যানজেন্ট রিলেশন দেন, এই লাইনটাকে এই লাইনটাকে ট্যানজেন্ট রিলেশন দেন, এই লাইনটাকে ওই লাইনটাকে ট্যানজেন্ট রিলেশন দেন। রিলেশন যখন দিচ্ছেন তখন দেখেন সবাই সবার সাথে লেগে আছে। তার মানে কি, আমি যেটা করছি সেটাই, মানে আগের বার যেটা করলাম এখানে সেটাই হয়েছে। ইমরান ভাই বুঝছেন? বুঝতে পারছি। সুশান্ত ভাইয়া? ভাই এটা টাওয়ার একটু দেখাবেন? ফ্রি টাইপ ওটা বুঝছেন? ওটা ফ্রি। হ্যাঁ ওটা বুঝছি, হ্যাঁ। আচ্ছা, আমার আমি ট্যানজেনের ভিডিওটা দেখতে হবে, বাট আমি আপনার এই যে ইনসাইডটা আমি ক্লিয়ার বুঝতে পারছি। আর ট্যানজেন্টটা যেভাবে করে, ঠিক আছে, হুম, ওটা একটু আপনারা যখন ভিডিও দিবেন ওটা আমি দেখে রাখতে পারবো। ট্যানজেন্টটা আমার এটা একটু ডাউট হয় মাঝে মাঝে ট্যানজেন্টটা আচ্ছা, করতে যাই। ট্যানজেন্ট কিন্তু আপনি সবসময় খুঁজে পাবেন না। ট্যানজেন্ট পাবেন তখন যে সময় আপনার একটা লাইন থাকতেছে, মানে সার্কেলের মতো, আর হইতে পারে সার্কেল হইতে পারে, একটা থাকতে হবে সার্কেল, যেই সার্কেলের আরেকটা রেডিয়াস পার্টিকেল। আছে, বুঝলেন, যে হুম। সার্কেলটা রেডিয়াস আছে। আর 2 নম্বর হচ্ছে আর একটা থাকতে হবে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন অথবা বক্র লাইন, যে কোনো লাইন। একটা মাস্ট আপনাকে একটা সার্কুলার টাইপের লাইন থাকতে হবে যেটা কিনা রেডিয়াস আছে। আর আর একটা, যেটা সোজা লাইনও হইতে পারে, আঁকা বাঁকা লাইন হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এইরকম অবস্থাতে যদি আপনি সিলেক্ট করেন কি পাবেন, ট্যানজেন্ট পাবেন। এখন একটা আমি এটা মানুষ, সিলেক্ট করব, এটাকে আমি যে সার্কেলটাতে সিলেক্ট করব নাকি আমার ভার্টিক্যাল বা হরিজন্টাল লাইনে সিলেক্ট করব? আপনি সার্কেলের পেরিমিটারে একটা ক্লিক হ্যাঁ, করবেন, কন্ট্রোল বাটন হ্যাঁ। চেপে ধরে যার সাথে চান, আমি এর সাথে চাচ্ছি, এটাকে ক্লিক করবো। ও, কন্ট্রোল বাটনে ক্লিক চাপ দিয়ে করতে হবে। আমার এই অবশ্যই। জায়গায় মিস্টেক হয়েছে, আমি দুই জায়গায় যে ভার্টিক্যাল হরিজন্টাল বা সার্কেল ক্লিক করে দেখছি, আমারটা হয় না। তাহলে কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল বাটনে ক্লিক করতে হবে, এটাই চাপ দিতে হবে, এটাই মেন। রাইট রাইট, কন্ট্রোল বাটন চেপে ধরে রাখতে হবে। থ্যাংক ইউ। তো কন্ট্রোল বাটন চেপে থ্যাংক ইউ, ধরার থ্যাংক ইউ। এই পর জিনিসটা নিয়ে আমিও ডাউট আপনি ছিলাম। যখন কন্ট্রোল বাটন ছেড়ে দিবেন তখন দেখবেন মাউসের কাছাকাছি শর্টকাট চলে আসছে। হুম, হুম। আর যদি শর্টকাট না আসে এখান থেকে করতে পারবেন, সমস্যা নেই। সেম সেম। ওকে। আমি আমি ওদিনটা বা 3-4 দিন আগে আমি এটা নিয়ে অনেক বিরক্ত হয়েছি। আমি এটা করতে পারি না। এটা ভিডিও দেখতেছি হচ্ছে,
কিন্তু বাট আমি করতে পারতেছি না, কিভাবে হচ্ছে আমার মাথা ঢুকতেছে না। ওখানে কিন্তু বলে দেয় না যে কন্ট্রোল চাপ দিয়ে ধরতে হবে, এই জন্য আসলে লাইভ ক্লাস প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, কারণ রেকর্ডিং ক্লাসে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের মানে গ্যাপ গুলো তো বোঝা যায় না, যে কে কোন জায়গায় বুঝতেছে না। দেখা গেছে আমি যে জিনিসটা বোঝাচ্ছি, আমার আগের ব্যাচের স্টুডেন্ট তারা বেশ ভালো, ওরা প্রত্যেক কথাটাই বুঝছে, কিন্তু আমার পরের ব্যাচের স্টুডেন্ট যারা, তারা হয়তো বা ওই জায়গাটা তার লাইন হচ্ছে ধরতে পারতেছে না। তো লাইভ ক্লাস এই জন্যই লাগে। আপনারা প্রশ্ন করবেন, আমরা ট্রাই করবো আপনাকে ওই জিনিসগুলো বুঝাইতে হবে, ঠিক আছে? হুম। এই যে আপনি ওখান থেকে কন্ট্রোল চাপতেছেন সেটা তো আমি দেখি না, রাইট। কিন্তু এটা তো আপনি ট্যানজেন্ট তো হয়ে যাচ্ছে। এখন এটা আমার তো হচ্ছে না, সেটাই আমার তো জানতে হবে, কন্ট্রোল চাপতে হবে। হ্যাঁ, তো অনলাইনে তো কথাটা বুঝছেন নাকি? অনলাইনে অনেকে আবার জি জি। চিন্তা করে যে আমার সামনে নাই, যেহেতু আমি তো কিবোর্ড দেখতেছি না যে সে কি কিবোর্ডে চাপতেছে কিনা, তাই না? আমরা বলে দিই মাঝে জি। মধ্যে। ওকে, সার্কেল গেল, সার্কেলের পর আছে আর্ক। আর্কের ক্ষেত্রেও সেম। আপনি একটা সেন্টার আছে, সেন্টারের পর আপনি কোথা থেকে কোন পর্যন্ত আর্ক আঁকবেন, এখান থেকে এই পর্যন্ত আর্ক আঁকবেন নাকি এই পর্যন্ত। তো এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, আর এটা হচ্ছে কি আপনার এন্ড পয়েন্ট। তো সেন্টার, স্টার্ট, এন্ড, সেন্টার, স্টার্ট, এন্ড, এরকম যদি মানে কখনো আর্ক প্রয়োজন হয়, তাহলে আপনি এইভাবে আর্ক আঁকবেন। আর একটা আছে ট্যানজেন্ট আর্ক। ট্যানজেন্ট আর্কটা একটু ডিফিকাল্ট। ওটা নর্মালি আপনি এখানে ক্লিক করলে আসবে না, এখানে ক্লিক করলে আসবে না। এটা অবশ্যই আসবে যদি আগে কোনো একটা লাইন থাকে, সেটা সোজা লাইন, বাঁকা লাইন, কোনো সমস্যা নেই, তবে লাইন হুম। থাকতে হবে। যেমন এই তো একটা লাইন আছে, এখান থেকে আপনি আঁকা শুরু করতে পারবেন। ওকে, বা আবার শুরু করলাম, এই যে একটা লাইন আছে, এখান থেকে আপনি শুরু করতে পারবেন। তাহলে এই যে যে লাইনটা আছে, এই লাইনটা, এই লাইনের সাথে দেখেন কোনোভাবে টাচ করছে, আমরা এটাকে বলি হচ্ছে ট্যানজেন্ট রিলেশন। কষ্ট করে ট্যানজেন্ট রিলেশন দেওয়া লাগে না, এখানে অটোমেটিক ট্যানজেন্ট রিলেশন তৈরি হয়ে যায়। তো এটা আসলে কখন প্রয়োজন হয়, মনে করেন এরকম একটা লাইন আছে আমার, এখান থেকে এদিকে রাউন্ড হয়ে নামবে, দেন এদিকে আসবে, এই জায়গাটা কি স্মুথ ভাবে এসে নেমে গেছে না? জি। স্মুথ ভাবে এসে নেমে গেছে। তো এই যে জায়গাটা, এটা আমাদের এইভাবে করতে হবে। আবার এখান থেকে এখানে ডাইরেক্ট নামছে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এই যে যে স্মুথ রিলেশন, এই রিলেশনটা অটোমেটিক তৈরি হয়ে যায়। এটা হচ্ছে ট্যানজেন্ট আর্কের বৈশিষ্ট্য। এখন আমরা চাইলে এই জায়গায় এই আর্কটাও বসাতে পারি, 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্ক মানে দেখেন 1 2 3, 1 তিনটা পয়েন্ট। 2 3। এটা সুবিধা হচ্ছে কি, যে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। আর আগেরটাতে কি সমস্যা, আগেরটা কিন্তু এরকম ছোট বড় করা যায় না। আগেরটাকে এখন ছোট বড় করলে সমস্যা। মানে এটা এইভাবে না বুঝে আমি অন্যভাবে বুঝবো। এই একটা, তিনটা হয়েছে না? হুম। তো সেন্টার পয়েন্ট কি, এই যে সেন্টার একটা ক্লিক করব, এখানে ক্লিক করে সেন্টারে একটা ক্লিক করব, এদিক থেকে এইভাবে ঘুরে এখানে আসবে। এটা কি একটা আর কমপ্লিট করলাম। আবার যদি আপনি মনে করেন যে আপনি এইটা দিয়ে করবেন, 3 পয়েন্ট আর, এই 3 নাম্বারটা, 1 2 3,
আর যদি মনে করেন 2 নম্বরটা ইউজ করবো, তাহলে এখান থেকে ঘুরে যায় এখানে ক্লিক করেন। একই কাজ 3 ভাবে করা যায়। তবে এই টাইপের কাজ করার জন্য 3 পয়েন্ট আরেকটা ভালো। এইটা যদি টান দেন তাহলে দেখেন কি হচ্ছে। এইটাকে যদি টান দেন তাহলে কি পরিবর্তন হচ্ছে, আর এটাকে টান দিলে কি হচ্ছে, শুধু ওইটাই পরিবর্তন হচ্ছে। শুধু ওইটাই বড় হচ্ছে। হ্যাঁ, তো আসলে কাজের সুবিধার্থে 3টা টুলের কাজটাই ভালোভাবে জানা উচিত। ঠিক আছে, একটু ঠান্ডা ভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, হিমেল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ক্লাসে আছেন বাট আমি আপনার রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে, একটু কষ্ট করে হলেও রেসপন্স করবেন, কারণ লাইভ ক্লাস যাতে আমরা এনার্জি ধরে রাখতে পারি আপনার এবং আমার, সেজন্য একটু রেসপন্স করতে হবে, মাঝে মধ্যে প্রশ্ন করতে হবে, না বুঝলে লেখক ক্লাসে তো প্রশ্ন করার সুযোগ নেই। শুনতেছি। হ্যাঁ, তো তারপরে আছে প্র্যাকটিস কি, করলে আসলে মানে প্র্যাকটিস করলে সাথে সাথে ব্যবহার বোঝা যায় যে কিরকম। ওর হচ্ছে একটাতে প্র্যাকটিস করতে পারবো আর একটাতে ক্লাস দেখতে পারবো, কিন্তু হচ্ছে অ্যাপসটা ইনস্টল করলে আর কি হয়তো সহজে। আমার আপনার কথা আমি মনে হয় বুঝতে পারিনি, কি বলবেন? অ্যাপসটা ইনস্টল করার পরে হয়তো বা ও বিষয়গুলো আচ্ছা আর আচ্ছা, কি হ্যাঁ হ্যাঁ, আপনার তো ওই যাতে ইস্যু আছে, সমস্যাগুলো অ্যাপস ইনস্টলের ইস্যু। জি। ওকে, আমরা এইখানে দেখতেছি পলিগন। পলিগন মানে হচ্ছে আপনার দুইটা বাহুর উপরে যে বাহুগুলো আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যা আছে এগুলা। তো এখানে আপনি বাহুগুলো সিলেক্ট করতে পারবেন যে 10টা বাহু, 10টা বাহু, 3টা বাহু হলে ত্রিভুজ, 4টা, ওখানে 5টা। কোয়ান্টিটি দিয়ে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, কোয়ান্টিটি দিতে হবে। তারপরে এখানে আছে ইনস্কয়ার বা সার্কামস্কয়ার। ইনস্কয়ার মানে হচ্ছে ভিতরে একটা সার্কেল থাকবে, ওই সার্কেলটাকে নিয়ন্ত্রণ করলে বড় হবে ছোট হবে। আর সার্কামস্ক্রাইব মানে হচ্ছে আপনার সার্কেলের ভিতরে আউটসাইড। থাকবে হচ্ছে অবজেক্টটা, মানে পলিগনটা সার্কেলের ভিতরে থাকবে, সার্কামস্ক্রাইব পরিসীমার ভিতরে। ইনস্ক্রাইব, সার্কামস্ক্রাইব এটা দিলেন। এরপর এখন দেখেন, আমরা যদি করি এটাকে বড় করি, তাহলে আমাদের পুরো পলিগনটা বড় করতে হচ্ছে। ওকে, তো এই যে কাজগুলো করতেছি, প্রত্যেকটা কাজের সাথে দেখবেন এটা ফর কনস্ট্রাকশন দেওয়া থাকে। ফর কনস্ট্রাকশন মানে হচ্ছে যে ওই যে সলিড লাইনটা আছে, সলিড লাইনটা ভেঙে এরকম ড্যাশ 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 করে দেখাবে, ড্যাশ 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 করে দেখাবে। আবার যদি আমি চাই ওই লাইনটাকে আমি ব্যাক করাবো, এই যে লাইনের উপরে ক্লিক করবেন, দেখবেন এইখানে শর্টকাট চলে আসে, কনস্ট্রাকশন জিওমেট্রি। শর্টকাটের দরকার নেই, আপনি এইখানে যান, ফর কনস্ট্রাকশন উঠায় দেন, ফর কনস্ট্রাকশন উঠায় দেন। ঠিক আছে, একদিনে তো আসলে সবগুলো শিখতে পারলে ভালো হতো, কিন্তু শেখানো তো সম্ভব না। যেমন দেখেন, আমি একটা ক্লিক করতেছি, 4টা বাহু সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা সিলেক্ট হবে তখন যখন এই অপশনটা অন থাকবে। স্কেচের মধ্যে এদিকে দেখবেন শ্যাডেড স্কেচ কন্ট্রোল, এটা যখন অন করা থাকে তখন ভিতরে একটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। আর যদি এটা অফ থাকে তাহলে ভিতরে ক্লিক করলে সিলেক্ট হয় না, কন্ট্রোল চেপে ধরে প্রত্যেককে একটা একটা করে সিলেক্ট করতে হয়। ফর কনস্ট্রাকশন কত কষ্ট হবে, অথচ আমি যদি এটা অন রাখতাম তাহলে এক ক্লিকেই ফর কনস্ট্রাকশন করা সম্ভব। ওকে, ফর কনস্ট্রাকশন বুঝছি আমরা। যে জি ভাই। কোনো লাইন আপনি লাইন ড্র করে বলছেন, এখন এই লাইনটাকে ফর কনস্ট্রাকশন করতে হবে, এই যে ঠিক দিলে ফর কনস্ট্রাকশন হয়ে যাবে। আপনি একটা সার্কেল আঁকছেন, সেই সার্কেলটাকে আপনার এখন কি করতে হবে, ফর কনস্ট্রাকশন করতে হবে, এটা ওকে দিয়ে দেন। যে কোনো লাইন, এই যে ফর কনস্ট্রাকশন অন করে যদি আপনি কাজ করেন, তাহলে যাই হবে না কেন এটা অন করে হয় না, ফর কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তারপর আছে স্প্লাইন। স্প্লাইন হচ্ছে কি, স্মুথ বাঁকা লাইন।
এটা আসলে আমরা সার্ফেসিং এর ক্লাস যখন করবো তখন স্মুথ ভাবে কাজ করতে হবে। এটা নিয়ন্ত্রণ করা বিগিনার পর্যায়ে ভেরি ভেরি হার্ড। এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা আপনাদের এখন আমি হাতে কলমে দেখালে আপনাদের মাথায় নাও কাজ করতে পারে। ঠিক আছে, দেশে তো এটা প্র্যাকটিস করার দরকার নেই। বাট যারা খুব অ্যাডভান্স টাইপের ডিজাইন করে তাদেরকে মাস্ক এটা ভালো পারতেই হবে। যদি কেউ এটা না পারে তাকে কখনোই ভালো লেভেলের ডিজাইনার হিসেবে আমরা কাউন্ট করতে পারি না। সে নিজে নিজে ভাবতে পারে আমি ভালো ডিজাইন করি, অনেকে আশপাশের লোকজনও বলতে পারে আমি ভালো ডিজাইন পারি, আর সে ভালো ডিজাইনার না। এটা একটু কঠিন। এটাকে আমরা বলবো স্প্লাইন। স্প্লাইন দুই ধরনের আছে, এখানে আছে, এখানে আছে। এই যে এই লাইনগুলোকে নড়াচড়া করলে এই স্প্লাইনটা চেঞ্জ হয়। মূলত এইটা হচ্ছে কি, আর এই মানে লাইনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এইভাবে স্প্লাইন করি। স্প্লাইন শেষ, তারপরে আছে কি ইলিপস। ইলিপস হচ্ছে সার্কেল না, বাট সার্কেলের মতো এরকম। আর ইলিপসের মতো যদি ছোট্ট একটা অংশ আপনাকে ড্র করা লাগে, যেমন সার্কেল আছে, আর্ক আছে। আর্ক হচ্ছে কি সার্কেলের একটা অংশ, ফুল সার্কেল না। ইলিপস এর মধ্যে পার্শিয়াল ইলিপস হচ্ছে এরকম যে আপনি একটা ইলিপসটাকে চিন্তা করলেন, এবার ইলিপসের কতটুকু অংশ আপনি ড্র করবেন সেইটা, এতটুকু হইতে পারে, এতটুকু হইতে পারে, যা কাজ প্রফেশনাল ফিল্ডে খুবই কম। এটা আমরা এইভাবে ইউজ করি না। যদি আমাদের কখনো প্রয়োজন হয়ে পড়ে তখন করি কি আগে আমরা ইলিপসটা আঁকি। ইলিপস আঁকার পর কতটুকু কাটার দরকার আমরা এখান থেকে ট্রিম করে দিই। ট্রিম করে দিয়ে এই দুটো লাইনকে ডিরেক্ট করে দিলাম। তাহলে এইটা এটার মধ্যে তেমন কিছু পার্থক্য নাই। কথা কি বুঝছি? এটা হচ্ছে জি ভাই। পার্শিয়াল প্যারাবোলা, এগুলো আসলে যারা খুবই ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে ওদের লাগে। আমার ডিজাইন লাইফে এখন পর্যন্ত এটা প্রয়োজন হয়। কতটুকু লাগবে ততটুকু। ওকে, আমাদের ইনভার্টেড সলিউশন ডিরেক্ট করে দিলাম। তারপর আছে কি ফোনিক। ফোনিকটা ওরকম, আমি এগুলো ইউজ করি না। ফোনিকটা আপনি স্কিপ করেন। আচ্ছা, এরপর আসেন ফিলেট। ফিলেট মানে কি, যে আমার এরকম একটা লাইন আছে, আমার একটা এদিক থেকে একটা লাইন আছে, উপর থেকে একটা লাইন আছে। এখন এই জায়গাটা সুন্দর করে যদি আমার রাউন্ড করে দেওয়া যায়, ওই কাজটাকে বলা হয় ফিলেট। তো ফিলেট মনে করেন আমি এখান থেকে একটা রেডিয়াস দিয়ে দিলাম, আর এখানে দুটো লাইনকে সিলেক্ট করলাম। আর দুটো লাইন সিলেক্ট করলে এখানে ফিলেট হয়। কত রেডিয়াস দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। এই হচ্ছে রেডিয়াস। তো পরে এটা চেঞ্জ করা যায়। এখানে যদি আপনি 30 দিয়ে দেন সমস্যা নাই, যদি 10 করে দেন বা 5 করে দেন সমস্যা নেই। ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিক্যাল ডিজাইন করার সময় কতটুকু প্রয়োজন।
তো সিলেটের একটু অ্যাডভান্স কাজ দেখায় আপনাদের। এই তো ভাই আলহামদুলিল্লাহ। হ্যালো, বলেন। কিছু বলতে চান কেউ? না না, আমারও একজন লোক আসছিল, ও, ডাক দিয়েছিলাম আগে এই জন্য। আচ্ছা, এখন সিলেটের একটু অ্যাডভান্স জিনিস দেখায়। এই যে এটা তো সংযোগ আছে, যদি আপনি এটাকে সিলেক্ট করেন তাহলে এই বিন্দুতে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি দুটো লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে এন্ড সিলেক্ট হচ্ছে। এখন কিছু ক্ষেত্রে হইতে পারে যে আপকামিং লাইন মানে আসতেছে, এখনো কমপ্লিট হয়নি, এটি মনে করেন এই পর্যন্ত আছে, এই মনে করেন যে পার হয়ে গেছে, কিন্তু সিলেক্টটা মূলত এইখানে হবে, এইখানে হবে। সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নাই, আপনি জাস্ট ফিল্ডে চলে যাবেন, রেডিয়াস কত হবে সেই রেডিয়াসটা দিয়ে দুজনকে কষ্ট করে একটু সিলেক্ট করবেন। এই বাইরের সাইডে সিলেক্ট করবেন না, ভিতর সাইডে, এই সাইডে যে সাইডে আপনার রাখার প্রয়োজন সেই সাইডে ক্লিক করবেন। তাহলে কি হলো, এই লাইনে যতটুকু প্রয়োজন আছে বাকিটুকু কেটে যাবে। ওই লাইনটা এইখানে ক্লিক হওয়ার জন্য যতটুকু এক্সটেন্ড হয়ে আসার দরকার ততটুকু এক্সটেন্ড হয়ে আসবে। দেন আমরা কি বুঝছি এই পয়েন্টটা? আপকামিং বুঝতে লাইন পারছি এটা। আসতেছে, আপকামিং লাইন আসতেছে আর একটা লাইন অলরেডি ক্রস হয়ে গেছে। তো যারা বিগিনার তারা করে কি এটাকে আগে সংযোগ দেয়, তারপরে এটাকে কেটে দেয়, তারপরে এটাকে সিলেক্ট করে, বুঝছেন? কিন্তু আমি আপনাদেরকে দুটাই শেখাচ্ছি যাতে আপনি কুইকলি কাজ করতে পারেন। সিলেক্টে যাবেন, ততটুকু রেডিয়াস দিয়ে কাজ করে ফেলেন। এটাতে সুবিধা অসুবিধা আছে। এইভাবে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই লাইন কিন্তু এক্সটেন্ড হবে, এই লাইন ডানে বামে যাওয়ার কোনো চান্স নাই। আর যদি আপনি টান দেন তাহলে কি একটু ডানে চলে যাচ্ছে বা একটু বামে চলে যাচ্ছে, আপনার চোখের আন্দাজে আপনি হয়তো বা বুঝতেছেন না, কিন্তু একটু চেঞ্জ হয়ে যেতে পারে। এটা কি রেডিয়াসটা কি আগে দিতে হবে নাকি যখন কোনটা, আমি এই এভাবে সিলেক্টটা? সংযোগ করব? এই সিলেক্টটা আপনাকে আগে দিতে হবে। কত আমার রেডিয়াসে যাবে এটা আগে রেডিয়াসে দিতে হবে, হ্যাঁ? এখন রেডিয়াস আপনি কমান, 5 সিলেক্ট দিয়ে দেন, এই যে 5 দিয়ে দেন। বুঝছি বুঝছি। রেডিয়াস তো আপনি পরেও দিতে পারবেন, বাট দুজন তো সিলেক্ট করবেন না, তো সিলেক্টটা করতে হবে। হুম হুম। তো এখানে দেখতেছিলেন হচ্ছে ফিলেট, সিমিলার কাজ, জাস্ট সোজাভাবে যদি কাটা হয় সেটাকে বলা হয় চ্যাম্পার, রাউন্ড ভাবে যেটা আসে সেটাকে বলা হয় ফিলেট। তাহলে আমরা যদি এখানে যাই এটাকে বলা হয় চ্যাম্পার। এই লাইনটাকে আর এই লাইনটাকে সিলেক্ট করব, তাহলে 10 10, এদিকে 10 পরিমাণ এদিকে 10 পরিমাণ রাইখে এদিকে 10 বাকি টেম্পার। অংশটুকু কেটে ফেলতেছে। এটা হচ্ছে চ্যাম্পারের কাজ। এখন যদি আগে থেকে সংযোগ থাকে তাহলে ওকে, এই যে 10 10 দিয়ে আছে ইকুয়াল 10 10। আর যদি ইকুয়াল না হয় তখন কি হবে, ইকুয়াল যদি না হয় তাহলে উঠাই দেবেন, একটা হবে মনে করেন 30 আর একটা হবে মনে করেন 8, তাহলে ক্লিক করেন প্রথমটা 30 পরেরটা 8, তার মানে উপর দিকে 30 এই দিকে 8। আর মনে করলাম এটা 12, এটা 22, তাহলে এটা 12 এটা 22, এটা 22 এটা 12। ক্লিয়ার? ক্লিয়ার। এই ছিল ফিলেটের কাজ। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে টেক্সট, কোনো একটা টেক্সট যদি লেখা লাগে তাহলে নতুন করে আবার শুরু করি। আমি ফ্রন্ট লাইনে আমার কোম্পানির নাম লিখতেছি ডিএফএল ক্যাপিটাল। তো লিখতে হলে ডিএফএল ক্যাপিটালের টেক্সটটা কতটুকু লেন্থ হবে সেটা আমার একটা ধারণা থাকতে হবে। আমি মনে করতেছি যে 300 মিলিমিটার একটা লাইন যত বড় হয় ততটুকু বড়র মধ্যে আমি ডিএফএল ক্যাপিটাল লিখবো। তাহলে এইখানে কি করতে হবে, সেন্টার লাইন করে দিতে হবে। এই লাইনটাকে ফর কনস্ট্রাকশন বলা হয়, ফর কনস্ট্রাকশন অন করে দেওয়া।
মানে আসলে আমার এখানে টেক্সট দরকার, লাইনটা দরকার না, লাইনটা হচ্ছে জাস্ট রেফারেন্স, ওই লাইনের সাপেক্ষে আমি আমার মূল টেক্সটটা লিখবো। তো এটা একটা সেন্টার লাইনে কনভার্ট করলাম, যেটা দৈর্ঘ্য। এখান থেকে আপনি ডাইমেনশন অন করতে পারেন, স্মার্ট ডাইমেনশন। যদি অন থাকে তাহলে মাউসের নিচে দেখেন একটা মেজারমেন্টের মতো একটা চিহ্ন আছে, তো এটা দেখলে বুঝবেন যে স্মার্ট ডাইমেনশন অন করা আছে। এখন আমি এটাতে ক্লিক করে যদি একটু নিচে আসি এবং ক্লিক করি, তাহলে আমার ডাইমেনশন দেওয়ার সুযোগ দেবে। 300 লাগবে, আমি 300 মিলিমিটার লিখলাম। 300 মিলিমিটার লেখার পর এখন আমার কাজ হচ্ছে টেক্সটে যাওয়া। টেক্সটে যাওয়ার পরে এই লাইনে ক্লিক করা এবং এইখানে লেখা যে DFL CAD লিখলাম। তো DFL ক্যাড লিখছে, অনেক করে দেখা যাচ্ছে। এইখান থেকে আপনি চাইলে বাকি কাজগুলো করতে পারবেন একটু পরে। আচ্ছা, এখান থেকে আপনি বোল্ড করতে পারবেন, এখান থেকে আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন। এখন আমি 200 দিলাম, তো 200 দিলে আসলে অনেক বড় হয়ে যায়, আমি আরো ছোট করবো, আর একটু বড় করতে হবে, 120 দেই। আর এইখানে আমরা এই ইন্টারফেসটা আছে কেমন, লেখার উপর ডাবল ক্লিক করার পরে আসছে লেখাগুলো? কোনটা, এই লেখাটা? না, এই লেখাটাতে ওখানে লেখা হয়েছে, বাট পরবর্তী যে পেজটা আসে, পরবর্তীতে এই আবার যে আপনি, পেজটা দিয়ে রাখতে। পরবর্তীতে আবার আমি লেখার উপর যদি ডাবল ক্লিক করেন না, তাহলে এটা চলে আসবে। হুম। চলে আসার পরে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ও, ওকে, বুঝছি বুঝছি, ওই যে জায়গা থেকে চলে আসে। হুম। এটা কেমন দিয়ে এখন যদি আমি এটাকে এক্সট্রুড করি, কত মিলিমিটার থিকনেস দেবো সেটার উপর ডিপেন্ড করতেছে। তো এখানে ডিফল্ট 10 মিলিমিটার আছে, আমার মনে হচ্ছে যে একটু বাড়াই দিই। এই যে, তো আপনারা এরকম একটা ডিএফএল ক্যাট বা আপনার নিজের কোনো নাম বা আদার্স কোনো কিছু একটু লিখে দেবেন। আচ্ছা, আহ, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, তারপর আবারও আসতেছি। যে কাজগুলো দেখালাম এখানে, যে স্কেচ গুলো আছে, এগুলো আপনারা আপনাদের খুশিতে একটু প্র্যাকটিস করেন। 5 মিনিট। সুশান্ত ভাই আছেন আপনি? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আপনারা একটু 5 মিনিট প্র্যাকটিস করেন, ওকে? আচ্ছা ভাই। একটা টেস্ট আসছে, তো আমি আসতেছি। প্রবলেম নাই, আমাদের ক্লাসটা রেকর্ড যেহেতু হয়েছে, তো কি কি আলোচনা হয়েছে আপনি রেকর্ডিং দেখে বুঝতে পারবেন। তারপর যদি সমস্যা থাকে, যদি বুঝতে না পারেন, সেই বিষয়গুলো একটু নোট ডাউন করে আমাদের নেক্সট ক্লাসে বলবেন, ঠিক আছে? আচ্ছা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখা দেবো। আচ্ছা, ওটা ভিডিওটা দিয়ে দেন। আর আরেকটা কথা, আমি এই মোবাইলটা একটু সমস্যা আছে। আমি অন্য একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারটা জয়েন করা যাবে না? নাম্বার দিলে না না, মানে অন্য একটা মোবাইলে, এই মোবাইলে একটু সমস্যা। মানে হোয়াটসঅ্যাপে নাকি গুগল মিটে? গুগল মিটে, মানে যে অন্য মোবাইল থেকে বলছিলাম। আপনি যে কোনো ডিভাইস দিয়ে জয়েন করেন, সমস্যা নেই, শুধুমাত্র লিঙ্কটা এই ইউজ জয়েনটা করবেন। জয়েনটা কিভাবে করবো? এই গুগল মিটের লিঙ্ক দিয়ে। এই লিঙ্কটা কি আপনাদের এখান থেকে দেওয়া দেওয়া লাগবে না নাকি? আপনি কি এই গ্রুপে আছেন, এটা আমার স্ক্রিন দেখা যায়? আপনার, হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, এখানে যে প্রফেশনাল কোর্স 18 নম্বর ব্যাচ, এই গ্রুপে জি, আপনি অ্যাড আছেন? আমি এটাতে অ্যাড আছি, কিন্তু আমি চাচ্ছি অন্য মোবাইল দিয়ে করতে। এই মোবাইলটা একটু সমস্যা হচ্ছে আমার। অন্য মোবাইলের নাম্বার চেঞ্জ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ বা মোবাইল চেঞ্জ। ওকে, সমস্যা নেই, আপনি নাম্বারটা আমাদেরকে জানাই দিবেন, আমরা আপনাকে অ্যাড করে নেবেন। হ্যাঁ, আমি ওই যে ওই ওই মোবাইল দিয়ে একটা করছিলাম। আমি ওই যে সাব্বির ভাই, কি আপনি নাকি? না না, সাবির ভাই হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওনার ওনার সাথে কথা হয়েছিল মোবাইলটা ভিডিও কলে। ওই মোবাইলটা হলে আমার জন্য বেস্ট ভালো হয় আর কি। এই মোবাইলটা আমার ডিস্টার্ব দিতেছে। ঠিক আছে, আপনার সুবিধা মতো আপনি দিবেন। আচ্ছা, তাহলে এইটা আমি আজকে যেটা করছেন রেকর্ড, আমি ওটা থেকে শিখি। আর নেক্সট টাইম আমি ওই মোবাইল থেকে করবো, আমার জন্য সমস্যা হবে না। ওকে ওকে। আচ্ছা, বাকি যে দুজন আছেন, আহ, আপনারা কি ক্লিয়ার? আমি যতটুকু দেখাইছি, তিনজন আছেন, মনে হচ্ছে তো আপনার সাউন্ড শোনা যাচ্ছে না।
সুনীল ভাই আপনি আছেন? হ্যালো। হ্যাঁ, আমি আছি, আমি লাইনে আছি। আসি আসি। আচ্ছা, যতটুকু দেখাইছি আমার মনে হয় আপনারা পুরোটা বোঝেন নাই, দু একজন আছেন। তো যদি না বুঝে থাকেন সেটা বারবার দেখে আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। আপনারা এটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে মডিফাই টুল নিয়ে। মডিফাই টুল কিভাবে ট্রিম করতে হয়, কনভার্জেন্টলি কখন করতে হয়, কখন অফসেট কিভাবে করতে হয়, অফসেটের অনেক প্রকার ক্লাসিফিকেশন আছে। তারপরে মুভ এন্টিটিস, লিনিয়ার প্যাটার্ন, মিরর, এখানে বেশ কিছু টুলসের কাজ আছে এবং এগুলা হচ্ছে একটু অ্যাডভান্স, স্কেচের মধ্যে একটু অ্যাডভান্স। আমি একটু জাস্ট ধারণা দিই। মনে করেন একজন একটা লাইন ড্র করছে, লাইন না, রেক্টেঙ্গল ড্র করছে। এখন রেক্টেঙ্গলটাকে টান দিলে সুন্দরভাবে বড় হয়, ঠিক আছে? আমি যদি চিন্তা করি যে আমি এরকম একটা জিনিস, এটাকে যদি টান দেন তাহলে কিন্তু এই মাঝখানেরটা বড় হচ্ছে না। তো মাঝখানের এই জিনিসটাকে যদি বড় করার প্রয়োজন হয়, মনে হয় যে এটাকে একটু সরাবো, হালকা একটু বড় করবো, ওটা করার নিয়ম আছে। স্ট্রেস, এইভাবে সিলেক্ট করে যদি আপনি ডেল স্ল্যাশ করে এখান থেকে এবার টান দেন, তাহলে দেখেন এই জায়গার শেপও চেঞ্জ হয় নাই, এই জায়গার শেপও চেঞ্জ হয় নাই, জাস্ট মাঝখান থেকে বড় হয়ে গেছে। এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এখানে ডেল্টা পিভট কিভাবে কাজ করে, স্কেল ফ্যাক্টরের মাধ্যমে কিভাবে বড় করে ছোট করে। তো এটা হচ্ছে যারা প্রফেশনাল ডিজাইনার বা অ্যাডভান্স লেভেলে কাজ করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যারা শুধুমাত্র মন চায় যে আমি একটা লাইন ড্র করবো, এই টুলসটা নিলে হয়ে গেল, আমি একটা রেক্টেঙ্গল ড্র করবো, সার্কেল ড্র করবো, ড্র করলাম, হয়ে গেল। এটা হচ্ছে তাদের জন্য। কিন্তু সার্কেল ড্র করলে তো হবে না, সার্কেলটা তো আমার এক্স্যাক্টলি ড্র করতে হবে, এক্স্যাক্টলি মুভ করে বসাইতে হবে। তো এই যে এইটার সাথে এটাকে কিভাবে বসাইতে হয়, এই পুরো জিনিসটা আপনার মাথায় ক্লিয়ারলি ধরবে যখন আপনি এইখানে টোটাল টুল সম্পর্কে একটা ধারণা আসে যাবে। এখানে অনেকগুলো টুলস আছে, তো আমরা একদিনে শেষ করতে পারবো না। আমরা আজকে যতটুকু দেখাইছি এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে নেক্সট ক্লাসে আসেন। আচ্ছা, আমার মনে হয় এটা মিস হয়েছে, তাই না? এটা স্লট, হ্যাঁ, এটা দেখানো হয় না। এই এটা কিভাবে ড্র করবেন দেখেন। এখানে আমাদের স্লটে যখন ক্লিক করবেন, তখন আপনি একটা লাইন ড্র করবেন। এই যে একটা লাইন ড্র করছেন, এবার যে কোনো দিকে, উপর দিকে হোক, নিচের দিকে হোক, ডান দিকে না, উপর দিকে অথবা নিচের দিকে ড্র্যাগ করবেন। যতটুকু ড্র্যাগ করবেন ততটুকু বলতেছি এই সার্কেলটার আর রেডিয়াস, এই সার্কেলটার কি রেডিয়াস, এই রেডিয়াস ডিস্টেন্সটা দিতে হয়। তো এটাকে যদি আমি কাছাই নিয়ে আসি তাহলে আমার শেপ চেঞ্জ হচ্ছে, দূরে নিলে শেপ বড় হচ্ছে। আর যদি আমার এটাকে বড় করা হয় তাহলে ওভারঅল এটা লেন্থ বাড়বে। আর যদি আমার এটাকে আরো মোটা করার প্রয়োজন হয় তাহলে আমার এইটা ধরে ড্র্যাগ করতে হবে। তো এইটাকে বলা হয় স্লট। স্লট মনে করেন এখানে একটা সার্কুলার কিছু আছে, সেটা এখান থেকে এই জায়গা মুভ করতে পারবে, আবার ব্যাক করতে পারবে, মুভ করতে পারবে, আবার ব্যাক করতে পারবে। কিরকম যে এই যে একটা সার্কেল, এই সার্কেলটা আস্তে আস্তে এইদিকে মুভ করে যেতে পারবে, আবার এইদিকেও আসতে পারবে। তো যাই হোক, স্লট আঁকার কয়েকটা মেথড আছে। তার মধ্যে সেন্টার টাইপ স্লট মানে এই মাঝখান থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত আগে লাইন ড্র করতে হয়। আমরা আগের মেথডে করছিলাম কি প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত লাইন ড্র করছিলাম, আর এইবার করবো কি মাঝখান পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত, মিডিল পয়েন্ট টু এন্ড পয়েন্ট কি করলাম, লাইন ড্র করলাম। লাইন ড্র করার পরে বাকিটা আগের মতোই। তো এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট, আর একটা হচ্ছে মিডিল পয়েন্ট টু এন্ড পয়েন্ট। তারপরে কি হালকা একটু মাউসটাকে মুভ করে দিই, আমার স্লট তৈরি হচ্ছে। তো স্লটের মধ্যে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আর 3 পয়েন্ট মানে স্লট সবসময় যে সোজা হবে এমন না, কোনো কোনো সময় বাঁকা স্লটও হইতে পারে। তো 3 পয়েন্ট কাটছিলাম এইভাবে। তো 3 পয়েন্ট
আঁকা শেষ, এবার আস্তে করে একটু সরাবো, যতটুকু সরাবো ততটুকুই স্লট তৈরি হবে। আবার দেখেন, আর এটা কি তিন জায়গায় ক্লিক করতে হবে? তিন জায়গা মানে এই শুরুর পয়েন্ট, শেষ পয়েন্ট এবং মিডিল পয়েন্ট, এই তিন জায়গায় ক্লিক করতে হয়। আমরা যে এখানে দেখাইছিলাম মনে আছে 3 পয়েন্ট আর, জি জি জি, 3.8, এই হ্যাঁ। যে 3 পয়েন্ট আর, জাস্ট এরপরে মাউসটাকে একটু ড্র্যাগ করে এটা ক্লিক করলেই আপনার স্লট তৈরি হবে। এই যে 1 2 3, সেই করে মুভ করার পর একটা ক্লিক, তাহলে স্লট তৈরি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সেন্টার টাইপ আর্ক, মানে আর্ক একার দুটো পদ্ধতি দেখাইছিলাম, একটা হচ্ছে সেন্টার টাইপ আর একটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। তো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সেন্টার টাইপ আর্ক। সেন্টার, এবার আপনার মনে করেন কতটুকু দরকার, আমি মনে করতেছি যে এখান থেকে এই পর্যন্ত আমার একটা আর্ক হবে। আর্ক আঁকার পরে আমি আস্তে করে মাউস মুভ যতটুকু করবো ততটুকু আমার ক্লিক স্লট তৈরি হবে। তার মানে স্লট আঁকা কোনো কিছুই না, আমরা জাস্ট লাইন ড্র করি, এখানেও সেম লাইন ড্র করব, লাইন ড্র করার পর মাউস মুভ করলে স্লট। ক্লিয়ার হচ্ছে সবাই? জি ভাইয়া। দিনেশ ভাই, আমি আপনাকে আবার একটু বলি, এটা হ্যাঁ। হচ্ছে যে আপনি যদি কিবোর্ডে কোনো কাজ করেন সেটা তো আমরা দেখি না, আমাদেরকে একটু বলে দিবেন, হ্যাঁ? এবার মাউস করতে হবে, কন্ট্রোল চাপতে হবে বা শিফট চাপতে, যদি এরকম কিছু হয় হুম হুম হুম। আমাদেরকে সাথে সাথে বলে দিন, তখন আমরা ওটা আবার ফলো করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। আমরা প্র্যাকটিস করতে গেলে আমরা ওখানে কি দেখা গেছে আমরা কিছুই করতে পারবো না, কারণ আমরা তো দেখি না কন্ট্রোল বা কোনো কিছু চাপা লাগতেছে, হুম হুম। যাতে আমরা কিবোর্ড থেকে কোনো অপশন ব্যবহার করতে আমরা তো জানি না। ঠিক আছে, একটু বলে দিন। আচ্ছা, আমি আমার জায়গা থেকে ট্রাই করবো যে যদি কিবোর্ডে হাত দিই তাহলে কিবোর্ডের কথা আপনাকে বলবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। কিন্তু হ্যাঁ। আপনাদের তো আর সবসময় মনে থাকবে না, যার কারণে আপনারা যখন প্রবলেম ফেস করবেন তখন আপনারা আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারের সাথে যোগাযোগ করবেন। অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারের সাথে আমরা যেরকম ফোন দিলে তিনি আমাদেরকে কল ব্যাক করেন, ঠিক সেম ভাবে আপনার ছোট্ট একটা প্রবলেমের জন্য আপনি অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারকে ফোন দিতে পারেন। চেষ্টা করবেন নিজে সলভ করার, যদি নিজে না পারেন একান্তই, তাহলে কয়েকটা প্রবলেমকে একত্রিত করে দেন তাকে একটা ফোন দেওয়া। আপনি ছোট্ট এক হুম হুম। এক মিনিটের জন্য একটা প্রবলেমের জন্য আপনি ফোন দিচ্ছেন, তাহলে কি হবে, আপনারও টাইম নষ্ট হবে, তারও টাইম নষ্ট হবে। আপনি যদি মনে করেন যে না, আমি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত যত প্রবলেম ফেস করছি, বিকাল 4টার সময় আমি তার সাথে একটু কথা বলে প্রবলেমগুলো সলভ করে নেবো, তাহলে কিন্তু আপনি বিকাল 4টার সময় সলভ পাচ্ছেন। 6টার সময় সলভ লাগবে, 6টার সময় সলভ পাচ্ছেন। আর যদি মনে হয় যে ক্লাস টাইমে সলভ করার দরকার, তাহলে ক্লাস টাইমে আপনি বিষয়টা বলবেন, ক্লাস টাইমে দেখাইতে হবে। কারণ ক্লাস টাইমে সমস্যা কি, 2 দিন পর পর ক্লাস হয়, তো তো আজকে যে ক্লাসটা হয়েছে, আগামী ক্লাস হবে কাল, আগামী কালের পরের দিন, তাতে লং টাইম, এতক্ষণ ধরে আপনি বসে থাকবেন একটা প্রবলেম নিয়ে, সেটা বুঝে না না থাকলে এই না, জন্য, আমার প্রবলেম যত আগে সলভ করতে পারে আমাদের তত ভালো। রাইট, এই জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারকে বলা আছে, উনি আপনাদেরকে ওনার অফিস টাইমে হেল্প করবেন। এখন যদি রাত 12টার সময় নাম দিন তাহলে তো হবে না, ওনার অফিস টাইম দুপুর 2টা থেকে রাত 10টা। তো এর মাঝখানে উনি আবার ক্লাস নেয়, তো ক্লাসে তো আপনারা থাকবেন, পাশাপাশি আদার্স যে টাইমটা থাকে ওই সময় উনি ফ্রি থাকে, ওনাকে নক দিলে দেখবেন যে আমি যেভাবে আপনার সাথে ক্লাসে কথা বলতেছি ঠিক 1 to 1 তিনি আপনার সাথে, অনলি আপনার সাথে কথা বলতেছে, ওটা আর কেউ থাকবে না। ঠিক আছে? আমাদের ক্লাস টাইমটা কি 9:30 বাজে ফিক্স? 9:30 ফিক্স না আমাদের, আজকে আরো একটা ক্লাস ছিল, এই যে টাইমে আপনাদের ক্লাস হচ্ছে না, এর আধা ঘন্টা হুম। আগে, মানে 1 ঘন্টা আগে 8:30-এর সময় একটা ক্লাস ছিল, ওইটার কারণে আর কি আমাদের 9:30 নিয়ে হচ্ছে। আমাদের ক্লাসটা কয়টা বা এরকম আমাদের যদি আগে দিয়ে যদি ইনফর্ম দিয়ে দেন, ইনফর্ম করে আমাদের জন্য ভালো। আহ, মনে করেন আপনাদের 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ এরকম হইতে পারে, কারণ ওনাদের ব্যাচটা এই CSWP পরীক্ষা শেষ হয়ে গেলে ওনাদের ওই ক্লাসগুলো আর হবে না, তো তখন থেকে আবার আমরা 1:30 থেকে ক্লাস শুরু করতে পারবো, 8:30 বা 9টা। তার মানে তারা তো 2-3 সপ্তাহ এখন 9:30 বাজে ক্লাস হবে, এটা তো? হ্যাঁ, 2 সপ্তাহ ধরে নেন, 9:30 থেকে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, সেটাই আমাদের জানা থাকাটা ভালো, কারণ আমরা এইভাবে আমাদের কি কাজগুলো সমাধান করে রাখবো, যাতে আমরা ক্লাসে উপস্থিত থাকতে পারি। ঠিক শিওর আছে। শিওর, আমরা আপনাদের গ্রুপেও মেসেজ দিব,
যাতে আপনারা ক্লাস মিস না করেন। কিন্তু গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। আর হোয়াটসঅ্যাপ মানে কোনো অফ করে যদি আপনি মোবাইল পকেটে রাখেন তাহলে তো জানবেন না। না, মোবাইল ছাড়া বর্তমান যুগে মানুষ হোয়াটসঅ্যাপ এগুলো দেখে, কারণ যারা জব করবে পড়াশোনা করে মোবাইল চালায়, অন্য যে কোনো ভাবে দেখবে আশা রাখবে। যারা এক কথা আমি শিখতে গেলে আমার দেখতে হবে, এটাই মূল